হ্যালো বন্ধুরা, রেড সোয়ান ড্রামা দ্বিতীয় পর্ব নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলো লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখানে আমরা গল্পের শুরুতেই আবারও দেখতে পাচ্ছি যে পার্টির আয়োজন করা হচ্ছে তারই একটা ঘটনা। কিন্তু এখানে একটা দুর্ঘটনা ঘটে যায়, যেখানে চারিদিকে রক্তাক্ত হয়েছিল। এই রক্তটা কার, এইটা নিয়ে কাজের লোকেদের মধ্যে কানাঘুষো চলতে থাকে। যে আমি বলতে পারবো না ঘটনাটা কিভাবে হয়েছে। এখানে আমরা ওয়ানসুকে বসে থাকতে দেখি। তারপরে আমরা ফ্ল্যাশব্যাকের ঘটনা দেখতে পাই, যেখানে পার্টি অনুষ্ঠিত হচ্ছে। পার্টির মধ্যে প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর আয়োজন, আর চারিদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এখানে আমরা ডৌনকে দেখি যে ওয়ান গ্রুপের সিকিউরিটি হিসাবে জয়েন করেছে। তো আগের এপিসোডেই দেখে এসেছিলাম ডোন ওয়ান গ্রুপের সিকিউরিটি হিসাবে যোগদান করেছে। তো এখানে ওয়ানসুর সাথে ওর আবারও দেখা হওয়ার পরও একটু অবাক হয়ে থাকে। আর এখানেও ওয়ানসুর হাজবেন্ড অঙ্গুককেও দেখতে পায়। অঙ্গুককে ওর খুব একটা ভালো লাগে না, কিন্তু ওয়ানসু অবাক চোখে বারবার করে ডোনকেই দেখতে থাকে, কারণ ও ডোনকে এখানে এক্সপেক্ট করেনি। তার পরের সিনে আমরা এখানে দেখতে পাই পার্টির আয়োজন জোরদার হয়ে যায়, যার মূল আকর্ষণ বা কেন্দ্রবিন্দু হচ্ছে ওয়ানসু আর ওর হাজবেন্ড অঙ্গুক। এখানেই আমরা তাইরাকেও দেখতে পাই। এখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল লোকেদের সাথে এদের কথা চলতে থাকে। এদের ডিল হতে থাকে মেনলি এদের ফাউন্ডেশন নিয়ে। এই ফাউন্ডেশনে মূলত কারা কারা লোক আসবে। এরপরে ফ্ল্যাশব্যাকে এখানে আমরা ওয়ানসুর জীবন কাহিনী দেখতে পাই, 1990 সালের ঘটনা, যেখানে ওয়ানসু খুবই গরিব পরিবার থেকে উঠে এসেছিল। ওর মা একজন গলফ প্লেয়ার হিসাবে এখানে কাজ করত, যেখানে বিভিন্ন গলফের এখানে বড় লোকদের কাছে ওর মাকে বারবার অপমানিত হতে হতো। আর এই মহিলাটি হচ্ছে পার্ক মিরান, যে ওকে একদা থাপ্পড়ও মেরেছিল। এখানে পার্ক মিরান ওর সাথে বাজে ব্যবহার করে, আর ইনি হচ্ছে এদের লয়ার। আর লয়ারের দুই ছেলে, যারা এখানে ভবিষ্যতে ওয়ানসুর সাথে একজনের যার বিয়েও হয়। এখানে যখন ওয়ানসুর মাকে ইনসাল্ট করে কাজ থেকে বের করে দেওয়া হয় সামান্য একটু ভুলের জন্য, ওয়ানসুর মা এখানে চুনহে এখানে মেয়েকে প্রতিজ্ঞা করে যে তোকেও আমি একদিন গলফ প্লেয়ার বানাবো, তোরই ওই মাঠ হবে, তুইও একদিন ভালো একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার হয়ে ওদের মতন জায়গা নিবি। আর তখন থেকেই ওয়ানসুর প্র্যাকটিস ওর মা স্টার্ট করে দেয়। ওর মা চুনহে মনে মনে এখানে ঠাউর নিয়ে নেয় যে আমার মেয়েকে গলফ প্লেয়ার আমি বানিয়েই ছাড়বো। ওয়ানসো হাঁপিয়ে গেলেও ওর মা ওকে মনে জোর লাগাতে থাকে। আর এভাবে 1990 থেকে 98 সাল ও এভাবেই গলফ প্লেয়ার হয়ে ওঠে। ও ওর মায়ের মতন একজন গলফ প্লেয়ার কর্মী হিসাবে প্রথমে ফিল্ডে কাজ করতো, যেখানে কাজ করেই আর্ন করতো। এভাবেই ওর লাইফের অনেকটা সময় চলে যায়। আর এভাবে প্র্যাকটিস করতে করতেও একদিন ইন্টারন্যাশনাল গলফ প্লেয়ারে তৈরি হয়। এভাবেও বিভিন্ন গেম খেলতে থাকে। একদিন টিভিতে ওর মা একটা গলফ ম্যাচ দেখছিল, যেখানে ইউএসএতে দেখানো হয় এখানকার গলফ প্লেয়ারদের প্রচুর মিলিয়ন মিলিয়ন টাকা দেওয়া হয়। এখানে ওয়ানসুকে ওর মা চুনহে বলে যে তুইও ইউএসএ চলে যা, ওখানে গিয়ে নিজের স্বপ্ন পূরণ কর, প্রচুর প্রচুর টাকা তুই ইনকাম করতে পারবি। তো ওয়ানসু মায়ের কথা শুনে এখানে ইউএসএ চলে যায়। সেখানে যাওয়ার পর ও নতুন করে আবারও প্র্যাকটিস শুরু করে। আর তারপরই প্রচুর প্রচুর 10-12টা ম্যাচ পরপর জেতার পর ওর জীবনটাই বদলে যায়। প্রচুর স্পন্সরশিপ পায়, যেটার ফলেও ইন্টারন্যাশনাল একজন গলফ প্লেয়ারে পরিণত হয়ে নিজের লাইফস্টাইলই বদলে ফেলে। আর তারপর ও একদিন এরকমই একদিন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলছিল, যেটা ওর জীবনের হয়তো শেষ ম্যাচ ছিল। সেখানে খেলার পর ও সুন্দরভাবে জিতেও যায়। আর এই ম্যাচটাই ওর জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। এখানে সেদিনকার ম্যাচের দিন ওর কোচ ওকে ইনস্ট্রাকশন দিতে থাকে। আর তারপর সারা শহরে ওর পোস্টার বেরিয়ে যায়, সারা কোরিয়াতে ওর জয় জয়কার হতে থাকে। এভাবেই ও ইন্টারন্যাশনাল গলফ প্লেয়ারে পরিণত হয়। এখানে ওর বিভিন্ন ইন্টারভিউ চলতে থাকে। ওকে এখানে আমরা একজন ফেমাস গলফ প্লেয়ার হিসাবে দেখতে পাই। যেখানে ও ফেমাস ছিল, ওকে চেনে না এমন কোনো মানুষই ছিল না। এই কথাটাই ডৌন বলেছিল প্রথম সিনে, যে আপনাকে চেনে না এমন মানুষ কিন্তু কমই আছে। এর অর্থাৎ হলো ওয়ানসু একজন খুবই নামি প্লেয়ার। কোচের সাথে গল্প করতে করতে যখন প্রাইজ মানি আর জিনিসপত্র নিয়ে ফিরছিল, তখনই একটা টিপসই দেখানো হয়, যেখানে দেখানো হয় ওর মা চুনহে এখানে লোন নিয়েছিল। ওর মায়ের কৃতকর্মের ফল ওকে মেটাতে হয়। ওর রোজগারের সমস্ত টাকা ওর মায়ের জন্য সব দিয়ে দিতে হয়। আর তারপর থেকে ওর মায়ের সাথে সমস্ত সম্পর্ক রক্ষা বন্ধ করে দেয়। এই কথাটাই আজকে ফাউন্ডেশনে বলতে থাকে। আর এটাও বলে আমি আমার হাজবেন্ডের সাথে পরিচয় করিয়ে দিলাম, যে মানুষটা না থাকলে আমি এগিয়ে যেতে পারতাম না। তারপরে
আমরা এখানে দেখি যে ও বলে আমার তো মনে হয় এই কালকেরই ব্যাপার, সেই খেলায় জেতার পর থেকে যখন আমি খেলা ছাড়ি আমি মনে মনে ঠাউর করি যে আমি ফাউন্ডেশন খুলবো, যেখানে যুদ্ধকালীন চলাকালীন সেখানকার বাচ্চাদের আমি এখানে দায়িত্ব গ্রহণ করব। কথাগুলো শুনে ডৌনেরও মনে মনে ওকে শ্রদ্ধা জ্ঞাপন করে। তারপরে আমরা ওয়ানসুকে দেখি পার্টিতে ব্যস্ত হয়ে যায়। এদিকে ওর হাজবেন্ড অঙ্গুকের সাথে তাইরা ইশারায় ইশারায় কথা বলতে থাকে। তাইরা ওকে ইশারায় ডাকে ঘরের দিকে এসো। অঙ্গুক এখানে তাইরাকে অনুসরণ করে। তাইরা যখন রুমের ভেতর ঢুকে যায় পেছন পেছন অঙ্গুকও চলে যায়। অঙ্গুক সিকিউরিটিদের আসতে এখানে বারণ করে। এদিকে আমরা দেখি অঙ্গুকের সাথে তাইরার একটা ইলিগেল রিলেশনশিপ ছিল। তাইরা এখানে অঙ্গুককে খুবই ভালোবাসতো। ও এখানে ওকে জড়িয়ে ধরে মনে মনে বলে যে আজকের রাতটা শুধুমাত্র আমাদের জন্য, তুমি আজ রাতে আমাকে কিভাবে চাও। অঙ্গুক বলে তুমি যেভাবে আমাকে ভালোবাসতে চাও সেইভাবেই ভালোবাসতে পারো। এরপর আমরা দুজনকে এখানে ক্লোজ হতে দেখি। এদিকে পার্টিতে ওয়ানসু ব্যস্ত ছিল, তারই মাঝে তাইরার ছেলে বলে আন্টি আমার খুব ঘুম পাচ্ছে। তাই জন্য তাইরা ছেলেটার জন্য রুমের ভেতর যায় রুম খালি করার জন্য, দেখে যে কোনো ভালো শোয়ার জায়গা আছে কিনা। সেখানে গিয়ে ওর মাকে এক্স্যাক্টলি খুঁজতে থাকে। তাইরাকে খোঁজার জন্য এই রুম ওই রুমও খুঁজে খুঁজে বেড়ায়, কিন্তু ওয়ানসু বুঝতে পারে না তাইরা এই মুহূর্তে ওর হাজব্যান্ডের সাথে রয়েছে। এই ঘটনাটা কিন্তু ডৌন আগে থেকেই জানতো, কিন্তু ডৌন ইচ্ছা করে ওকে সাবধান করে না, কারণ নিজের চোখের স্বামীর কৃতকর্ম দেখা উচিত ছিল। রুমে ঢোকার পর এখানে ওয়ানসু অঙ্গুক আর তাইরাকে দেখে নেয়, শুধু বলে এখানেও কি এই নোংরামোটা করতে হবে। তাইরা আর অঙ্গুক বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ওয়ানসু আগে থেকেই ওদের রিলেশনের ব্যাপারে জানতো। এরপর ওয়ানসু পার্টির বাইরে বেরিয়ে আসে। সেখানে বাইরে এসে অঙ্গুক আবারও ভালো মানুষের মতো নিজের স্ত্রীর দিকে হাতটা বাড়িয়ে দেয়, আর বাধ্য হয়ে ওয়ানসুকে অঙ্গুকের হাত ধরেই এগিয়ে যেতে হয়। ডৌন বুঝতে পারে যে এখানে ওয়ানসুর অবস্থাটা অনেকটা হাত নাড়া পুতুলের মতন, যাকে যেদিকে নির্দেশ করা হবে সে সেদিকেই চলবে। অঙ্গুকের সাথে ওর ডান্স করতে ইচ্ছা না করলেও ওকে সকলের সামনে নিজেদের সম্মান বাঁচিয়ে রাখার জন্য ডান্স ওকে করতেই হয়। তার পরের সিনে আমরা এখানে ওয়ানসুকে দেখি। ওয়ানসু এখানে তাইরা দরজা খুলে দেয়, তখন ওকে ধাক্কা মেরে রুমের ভেতর ঢুকে যায়, যেখানে ওর শাশুড়ি পার্ক মিরানও বসেছিল। পার্ক মিরান বলে তুমি এখানে চলে এসেছো, তো বলো তুমি এক্স্যাক্টলি কি করতে চাইছো। এবার ওয়ানসু এখানে ঢুকে পার্ক মিরানের ওপর অনেক অ্যাটিটিউড নিতে থাকে। তোকে যত করে বলে তুমি অঙ্গুকে জীবন থেকে সরে যেতে কি করবে, তখন মানসু বলে আপনার জন্য খুব সহজ না, বেশ করেছি, আমি সব জিনিস ভেঙে ছুঁড়ে ফেলে দেবো। আপনি তো এই মানুষকে ছুঁড়ে ফেলতে জিনিসপত্র ছুঁড়ে ফেলতে ওস্তাদ। আজকে আমি বলছি আমি খুব সহজেই আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে দিতে পারতাম, কিন্তু এমন কাজটা আমি করব না। তখন পার্ক মিরান বলে যে তোমার মতন মেয়ের মুখ দেখাও পাপ। তখনও বলে আজকের পর থেকে আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে স্ক্যান্ডেল করে নিজের জীবনটা নষ্ট করতে চাই না। এটাতে পার্ক মিনার অনেক চিৎকার করতে থাকে, বলে তুমি খুব শয়তান মেয়ে। তারপর ওয়ানসু মনের দুঃখে একটা জায়গায় ড্রিঙ্ক করতে থাকে, যেখানে হেড সিকিউরিটি পার্ক ইয়ংজু চলে যায়, ওকে বারণ করে কিন্তু ও কোনো কথা শোনে না, নিজের মতন ড্রিঙ্ক করতেই থাকে। এখানে ঘটনার আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। 2011 সালে অঙ্গুকের সাথে ওয়ানসুর একটা ফাউন্ডেশনের কাজে গিয়ে প্রথম দেখা হয়। ওখানে দুজনের ভালো লাগে, আর তারপর ওরা বিয়ে করার প্রস্তাব নেয়। প্রথমবার যখন ওয়ানসু পার্ক মিরানের সাথে দেখা করতে আসে তখনও একজন গলফ প্লেয়ার ছিল। এই বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই পার্ক মিরান ডেকে ওকে বলে ও আচ্ছা তাহলে তুমি এরকম দেখতে, আমার ওই ছেলেটা আরও চয়েস বটে। আর একটা জিনিস আমি তোমাকে শুনেছি যে তোমার মা নাকি খুব ভালো মহিলা নন, প্রচুর সাট্টা মাট্টা খেলে, এরকম বাজে কাজকর্ম করে বেড়ায়। তখন ওয়ানসু বলে আমার মায়ের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তখন ওয়ানসুর কথাবার্তাতে এটাই পার্ক মিরান জানতে পারে যে ওদেরই চ্যারিটি থেকে এখানে ওয়ানসু একদা গলফ প্লে করতো। মিস পার্ক রিনান আরও বলে যে আমি চাইলেই তোমাকে মেরে ফেলতে পারতাম বা তোমার ফ্যামিলি ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু এরকমটা করিনি। কে জানে কি বলে যেন স্টুপিড, ওই অঙ্গুক নাকি তোমাকে ভালোবেসে ফেলেছে। যাই হোক, তাহলে তুমি নিজের জন্য একটা রয়্যাল ড্রেস দেখে নিও আর সমস্ত ব্যাপারটা সামলে নিও। আমার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টরা রয়েছে তোমাকে সবটা বুঝিয়ে দেওয়ার জন্য। আরেকটা কথা, তোমাকে গলফ প্লে ছাড়তে হবে আর তুমি এই ফাউন্ডেশনে কাজ করতে পারো। এখানে আমরা লয়ারকে দেখি। লয়ার বলে যে তার জন্য তোমাকেই সব করতে হবে, তার জন্য আব্রাডে যেতে হবে। এরপর আমরা এখানে ওয়ানসুকে দেখি, ওখানে অ্যাসিস্ট করে দেওয়া হয় যে ওকে কি কি কাজ করতে হবে। আর তারপরেই হঠাৎ করে অঙ্গুকের সাথে ওর বিয়েটাও হয়ে যায়। তারপর থেকে ওই ফাউন্ডেশনের দায়িত্ব রয়েছে, যেখানেও একজন ভালো প্লেয়ার ছিল, লাইফের কেরিয়ারটাই পুরো বদলে যায়। ডৌন পাশ থেকে যাচ্ছিল, এখান থেকে ওকে ইগনোর করেই চলে যাচ্ছিল। ওয়ানসু একা একা বসে ড্রিঙ্ক করছে দেখে ওর খারাপ লাগে। ওয়ানসু এরপর মাতাল হয়ে টলতে টলতে বাইরে বেরিয়ে আসে। ডৌন ওকে সামলাবার জন্য ওর সঙ্গে সঙ্গে
সঙ্গে যায়। রুমের কাছাকাছি গেলে এখানে ওয়ানসু লিফটের দরজাটা বন্ধ করে দেয়। তারপর আবার দরজাটা খুলে ওকে ইশারা করে ওর সাথেই লিফটে ওঠার জন্য। ডৌন একই সাথে ওই লিফটে ওঠে আর ওর হাতটা সরিয়ে দিয়ে লিফটের দরজা বন্ধ করে দেয়। এরপর দুজনে লিফট থেকে বের হয়ে আসে। এদিকে হেড ডিটেকটিভ পার্ক ইয়ংজু এখানে ওয়ানসুর খোঁজ করে জানতে পারে ও নিজের রুমের দিকে চলে গেছে। এরপর ওয়ানসুকে দেখি গটগট করে হেঁটে নিজের রুমের দিকে চলে যায়। দরজা খুলতে গিয়ে সমস্ত জিনিসপত্র ফেলে দেয়, কারণ ওর প্রচণ্ডই নেশা হয়ে গেছিল। ডৌন ওকে হেল্প করে জিনিসপত্র গুছিয়ে নিজের দরজার লক খুলে ওকে ভেতরে ঢুকতে। তখন ওয়ানসু বলে, আজ রাতে আমার কারো একটার সাথে রাত কাটাতে ইচ্ছা করছে, তুমি কি আমার সাথে আজকের রাতটা কাটাবে? এই কথার কোনো উত্তর ডৌন দেয় না, চুপ করে থাকে। দরজাটা খোলার পর ওয়ানসুকে ভেতরে যাওয়ার জন্য প্রবেশ করতে বলে। এদিকে ওর ঘরের কি কার্ডটা বাইরেই পড়ে যায়। এদিকে অঙ্গুককে দেখি। অঙ্গুক মনে মনে ওয়ানসুর কথাই ভাবছিল আর মনে মনে রাগে গজাচ্ছিল। ওর মনে হচ্ছিল এক্ষুনি গিয়ে ওয়ানসুকে প্রচণ্ড মারধর করে। এরপর ও নিজের হোটেল রুম থেকে বাইরে বেরিয়ে আসে। এদিকে ডৌনকে দেখি ওয়ানসুনের কাছেও দাঁড়িয়ে রয়েছে। ওয়ানসু ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে আর ওকে তখন বলে, আমি জানি তোমার রেস্ট দরকার, তুমি অনেক একাকী ফিল করছো। বলে বেরিয়ে আসতে যাবে, তখনই দরজায় অঙ্গুক ঠকঠক করে। এখানে ওয়ানসু ও ডৌনকে দরজাটা খুলতে মানা করে। এদিকে বাইরে ওই কি কার্ডটা পড়ে থাকতে দেখে অঙ্গুক, সেটা নিয়েও দরজা খুলতেই যাবে। ঠিক ওই মুহূর্তে পার্ক ইয়ংজু এসে দরজাটা খুলতে মানা করে, বলে ভেতরে কেউ নেই, আপনার স্ত্রী অনেক ড্রিঙ্ক করে রয়েছে, ওকে আজকের জন্য ছেড়ে দিন। এরপর ওয়ানসুর হাতটা ছেড়ে দেয়। বাইরে অনেক বিদ্যুৎ চমকাতে থাকে। ওয়ানসু ওর দিকে হাঁ করে চেয়ে থাকে। এই সুন্দর সুসজ্জিত পার্টি, হোটেল, মানুষের সুখ স্বাচ্ছন্দ্য জীবনের সবকিছু নয়। এখানে সসম্মানে ওয়ানসুর রুম থেকে বেরিয়ে আসে। ওয়ানসুকে একটু অবিন্যস্ত অবস্থায় নিজের রুমে বসে থাকতে দেখি। ও কিছু একটা যেন চিন্তা করে। আর এখানেই দুজন দুপথে চলে যায়। পরের দিন সকাল হয়। সকালে উঠেই ওয়ানসু জানতে পারে ওর হাজব্যান্ড অঙ্কুক সকালের ফ্লাইটেই চলে গেছে আর ওকেও চলে যেতে বলা হয়। এখানে দুজনকে না চেনার ভান করে অফিসিয়ালভাবে চলছিল। তারপরে সমস্ত সিকিউরিটি গার্ডরা গাড়ি ফ্লাইটের অ্যারেঞ্জমেন্ট করলে ওয়ানসুর পেছন পেছন ডৌন যায়। আর এখানে দুজনের মধ্যে একটা হালকা ইশারা করা আমরা দেখতে পাই। দুজনের মধ্যে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা দেখানো হয় না। তারপরের সিনে আমরা এখানে দেখতে পাই যে ওয়ানসু বাড়ি ফিরে এসেছে। এখানে ওর বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গে আমরা ডৌনকেও ফিরে আসতে দেখি। ডৌনকে এখানে ওয়ান গ্রুপের বাড়িতে নিয়ে আসা হয়। ওখানকার হেড যে ডিটেকটিভ ছিল পার্ক ইয়ংজু, সেখানে নিয়ে এসে দেখায় যে এটা পি রুম, এটা কিউ রুম, এটা কে রুম। তো ও যখন জিজ্ঞেস করে যে এই রুমগুলোর কোডওয়ার্ডের মানে কি, তখন ওরা দুজনে ঘরে বসে বসে গল্প করতে করতে পার্ক ইয়ংজু বলে যে পি মানে হচ্ছে প্রিন্স, কে ফর কিং আর কিউ ফর কুইন। মানে এখানে সকলের আলাদা আলাদা কোড ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এখানে ধারা করে দেওয়া হয়। তো তুমি চিন্তা করো না। এরপর ওর বন্ধুর সাথে ছবিটা দেখতে পায়। এখানে পার্ক ইয়ংজু বলে, তোমার এখানে বন্ধুর জন্য এখনো মন খারাপ করে, আমি জানি তুমি পুলিশের চাকরিতে অনেকদিনই নিযুক্ত ছিলে, সত্যি ভাবতেই কেমন লাগে। তারপরের সিনে আমরা এখানে ডৌনকে দেখি। ওকে ডাকা হয়। এদিকে ওয়ানসু সকালে উঠে নিজের চায়ের কাপে চুমুক দিচ্ছে। আরও মনে মনে ভাবছে যে এখানে কোনো এক সময় ওয়ান গ্রুপের মালিক ওকে বলেছিল, আমি আশা করব তুমি আমার সম্মান চিরকাল বজায় রাখবে। ও সম্মানের খাতিরে শুধুমাত্র এত কিছু করছে ওয়ানসু। এদিকে ডৌনকে দেখি ওর বন্ধুর ছবিটা হঠাৎই হাত থেকে পড়ে যায়। এদিকে ছবির পেছনে একটা মেমোরি চিপ লাগানো ছিল, যে চিপটাকে ও পেন ড্রাইভে ভরে একটা ভিডিও দেখতে পায়। আর যে ভিডিওটা ওয়ান গ্রুপের মালিকের ছিল, এটার জন্যই ওর বন্ধুকে খুন হতে হয়।